সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে সকল দর্শককে স্বাগত জয়দত্ত টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন প্রবাস টাইমে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। আপনারা জানেন, প্রবাস টাইমে আমরা সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলার চেষ্টা করি। আর এই করোনা যুদ্ধ পরিস্থিতিতে আমরা করোনা যুদ্ধে বাংলাদেশের যে সর্বশেষ পরিস্থিতি, গোটা বিশ্বের যে পরিস্থিতি, সেই বিষয়গুলো নিয়েই কথা বলার চেষ্টা করে থাকি। আপনারা জানেন যে করোনা যুদ্ধে প্রতিটি সেক্টরে স্থবির অবস্থা বিরাজ করছে। সেগুলোকে কিছুটা সচল করার জন্য, দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য, দেশের মানুষের জীবিকার নিশ্চয়তা দেওয়ার জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে প্রতিটি সেক্টরই সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে পরিবহন সেক্টর, খুলে দেওয়া হয়েছে অফিস আদালত, যাতে মানুষ তাদের জীবিকা নির্বাহ করে বেঁচে থাকতে পারে এই সংকটময়পূর্ণ মুহূর্তে। আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত রয়েছেন জনাব মোহাম্মদ সোহাগ হোসেন, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, ২৫০০ উপজেলা নারায়ণগঞ্জ। রয়েছেন নীলুফার ইয়াসমিন ইতি, কেন্দ্রীয় সদস্য, যুব মহিলা লীগ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রয়েছেন জনাব AKM ইয়াহিয়া, প্রধান শিক্ষক, সুসং আদর্শ বিদ্যানিকেতন, দুর্গাপুর নেত্রকোনা। জনাব জাকিরুল আলম জাকির, প্রতিষ্ঠাতা সদস্য, মহানগর ছাত্রলীগ আহ্বায়ক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সিলেট মহানগর শাখা, সিলেট। এবং মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, সিনিয়র সদস্য, জেলা যুবলীগ ও সভাপতি, গোগনগর ইউনিয়ন যুবলীগ, নারায়ণগঞ্জ। আমরা আলোচনার শুরুতেই যাচ্ছি সম্মানিত কেন্দ্রীয় সদস্য, যুব মহিলা লীগ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, নীলুফার ইয়াসমিন ইতি। আপনি আমাদের সাথেই রয়েছেন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আলোচনা শুরুতেই যেমনটি বলছিলাম যে করোনা যুদ্ধে আসলে আমরা কেউ এর বাইরে নই। সকল সেক্টরে স্থবিরতা বিরাজ করছে। দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য সীমিত আকারে শর্ত সাপেক্ষে সবকিছু খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনি সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখন ডেঙ্গুর সময়, করোনা সংকটের পাশাপাশি ডেঙ্গু একটি মারাত্মক বিষয়। ডেঙ্গুর সচেতনতার জন্য, ডেঙ্গুর হাত থেকে নগরবাসীকে রক্ষা করার জন্য আপনার যে ওয়ার্ড রয়েছে, আপনি যে ওয়ার্ডের যে কাউন্সিলরের, আপনি যেখানকার সংরক্ষিত মহিলা কাউন্সিলর, সেই ডেঙ্গু প্রতিরোধে, ডেঙ্গুর থেকে সুরক্ষার জন্য কোনো বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন কিনা? জি, আপনি বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের কর্পোরেশনের প্রতিনিয়ত প্রতিদিন ওষুধ ছিটাচ্ছে, ওষুধ ছিটাচ্ছে এবং পাশাপাশি আমাদের এখানে জনপ্রতিনিধিরা যেসব জায়গায় আগে যাবে, যেসব আবেগ জায়গা আছে, সেসব খাল পরিষ্কার করা হচ্ছে। এবং আমাদের কিছুদিন ধরে যখন আমরা দায়িত্ব দিয়েছিলাম, সে সময় মাননীয় মেয়র প্রথমেই আমাদের প্রথম সবাই প্রথম জুন কর্পোরেশন থেকে এলাকাতে আমাদের ছাড়ে আমরা যাচ্ছি এবং আমাদের 5টা অঞ্চল করেছে, 4-5 5টা অঞ্চল অভিযান চালানো হচ্ছে। এর মধ্যে আমাদের কয়েকদিন পরেই কিন্তু 5টা অঞ্চলই আমাদের অভিযান চলছে। পাশাপাশি আমাদের চেষ্টা করছি মানুষকে মুক্ত রাখার জন্য সচেতন করতেছি। হচ্ছে যেহেতু এটা ছাদে পানি না জমবে, এটা সময় ছাদে পানি জমে, টপে পানি জমে। তো আমরা চেষ্টা করছি যে মানুষকে একটু সচেতন করার জন্য যে পানি যেন ফেলে দেওয়া হয়। আমরাও আমাদের জায়গায় যেখানে জন্ম নিতে পারে বা যেখানে পানি জমে থাকবে, সেখানে পানি সরানোর ব্যবস্থা করতে পারে, সরানো যাচ্ছে না, সেটাকে আমরা ওষুধ ছিটাচ্ছি যেন আমাদের এলাকাগুলোতে যেন এই এলাকায় সম্পূর্ণ একটা ডেঙ্গু মহামারী আগে ধারণা করে আমাদের খুব ভালোভাবে এটার দিকে নজর দিচ্ছে। এবং আমরা আশা করি যে আমার এলাকাতে
পাচ্ছি না এবং চেষ্টা করছি আর কি যে এই নেশা থেকে মানুষকে যেন মুক্ত করতে পারি। এই মহামারীটা যেন আবার ডেঙ্গুতে আবার মহামারী আকার ধারণ না করে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আবারও আপনার সাথে কথা বলবো। আমরা এই মুহূর্তে যাচ্ছি সিলেটে, যেখানে রয়েছেন জনাব জাকিরুল আলম জাকির, প্রতিষ্ঠাতা সদস্য মহানগর ছাত্রলীগ এবং আহ্বায়ক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট মহানগর শাখা। আপনি আমাদের সাথেই রয়েছেন, আপনি আমাদের আলোচনা শুনছেন। আমরা আলোচনার শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম, যে করোনা যুদ্ধের যে পরিস্থিতি, আপনি ইতিমধ্যেই জেনে থাকবেন যে আজকেও প্রায় ৩,০০০-এর কাছাকাছি করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মারা গিয়েছে ৩৭,০০০। সর্বমোট ৫০,০০০ আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে এবং মারা গেছে ৭ শতাধিক। এ পর্যন্ত দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে। তো ব্যক্তিগতভাবে আপনি কি মনে করেন আসলে এর পেছনে মূল কারণ কি? আমরা কথা বলার চেষ্টা করছি জনাব জাকিরুল আলম জাকির, সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে আজকেও দেখলাম যে আক্রান্তের সংখ্যা প্রায় ৩,০০০, মারা গিয়েছে ৩৭,০০০, মোট আক্রান্তের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে গেছে, মারা গেছে এ পর্যন্ত ৭ শতাধিক। বেড়েই চলেছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। কেন এমনটি হচ্ছে? আপনি ব্যক্তিগতভাবে এর পিছনে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। তো আপনারা জানেন যে এই মহামারী করোনা ভাইরাস সারা বিশ্বের নেশা আমাদের আজকে বাংলাদেশেও আজকে আমাদের গ্রাস করেছে। মানুষ আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। আসলে এর মূল কারণ হচ্ছে সরকার বারবার একটা কথা বলছে এবং পাশাপাশি আপনারা মিডিয়া মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বারবার বলা হচ্ছে যে আমাদের এই করোনা ভাইরাস মোকাবেলা করতে হলে আমাদেরকে শক্তি কিংবা কৌশল অবলম্বন করলে হবে না, আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা এবং আমাদেরকে সামাজিক দূরত্ব আমাদেরকে বজায় রাখতে হবে। আসলে বাংলাদেশের মানুষ, আমরা পুরো বিশ্ব তো ঠিক, বিশ্বর অন্যান্য জায়গায় যেগুলো উন্নত বিশ্ব রয়েছে এগুলোতে এক ধরনের সচেতনতা রয়েছে। বাংলাদেশের মানুষ আসলে এই ধরনের ভাইরাস কিংবা এই ধরনের মহামারীর সাথে কখনো মোকাবেলা করতে পারে নাই অতীতে। তাই এই ব্যাপারে সচেতন হয় না। কিন্তু মানুষ আসলে বিশেষ করে সচেতন ভাবে মানুষ, সরকার বলছে, মিডিয়া মাধ্যমে আসতেছে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আসতেছে যে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলি, আমরা সচেতন হই। তো মানুষের তাদের সচেতনার অভাবে, বিশেষ করে আমি মনে করবো সচেতনতার অভাবে এবং পাশাপাশি মানুষ যেটা সরকারের নির্দেশনা না মানার কারণে আজকে তার মহামারীর আপনার এবং এই মৃতের সংখ্যাগুলো এবং আক্রান্ত হচ্ছে, আক্রান্তের সংখ্যাগুলো বারবার বাড়তেছে। আপনি মহানগর ছাত্র লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং আমরা দেখেছি করোনা যুদ্ধকালীন সময়ে ছাত্রলীগ কিন্তু বিভিন্নভাবেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তারা কৃষকের পাশে এসে দাঁড়িয়েছেন, তারা মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তা আপনি মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য, তা আপনার ছাত্রলীগ সংগঠনের পক্ষ থেকে আপনারা এই সিলেট মহানগরে যারা নিম্ন এবং অসহায় মানুষ রয়েছে তাদের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেছেন কিনা? আপনারা জানেন ছাত্রলীগ শুধু এই মহামারী নয়, 1952 ভাষা আন্দোলন থেকে 1971 মুক্তিযুদ্ধ সহ সকল দুর্যোগময় মুহূর্তে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ায় ছাত্রলীগ। তারই ন্যায় আজকে যখন করোনা মহামারী যখন সংক্রামিত হচ্ছে মানুষ, ঠিক তখন যখন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাতৃতুল্য মমতা বন্দ্যোপাধ্যায় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যখন নির্দেশনা দিলেন সাংগঠনিক ভাবে যে আমাদের সংগঠনের প্রত্যেক নেতাকর্মী যেন মানুষের পাশে দাঁড়ায়, মানুষের জন্য কাজ করে, সেই ধারাবাহিকতা এবং নেত্রীর নির্দেশনাকে মেনে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মী করোনা মহামারীটা মোকাবেলার জন্য এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে অত্যন্ত নিজেকে একদম সঁপে দিয়ে। ঠিক তেমনি ভাবে সিলেটেও একই অবস্থা। তো যে সিলেটে মহামারী যখন আসলো তখন মহানগর ছাত্রলীগ এবং জেলা ছাত্রলীগের, আমাদের অবশ্য কমিটি নেই জেলা মহানগরে বর্তমানে, আমরা তো অনেক আগে, তো ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মী যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, যে আপনার রমজানের ইফতার থেকে শুরু করে সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত প্রত্যেক মানুষের পাশে দাঁড়িয়েছে এবং মানুষ আপনারা দেখেছেন যে ধান কাটা অনেক সময় মানুষ ট্রল করে, যেটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে এক একটা হয়তো ঘটনা ঘটেছে, কিন্তু আসলে বাস্তবে আমার দেখা যে আমাদের এই পাশাপাশি ইউনিয়নে, আমাদের এলাকায়, বিভিন্ন উপজেলায় বা একদম স্বয়ং নিজে একদম খুব থাকে আন্তরিক ভাবে যারা শ্রমজীবী মানুষের কাজ করে, ওই ছাত্রলীগের প্রত্যেক নেতা করে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং নেতৃত্ব মেরেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে।
চেষ্টা করেছি। জি, আপনি ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য, পাশাপাশি আপনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সিলেট মহানগর শাখার। আপনি জানেন যে করোনা যুদ্ধে যেরকম প্রতিটি সেক্টরই স্থবির কার্যক্রম সীমিত আকারে চলছে, সাংস্কৃতিক অঙ্গনের কিন্তু একই অবস্থা। যারা সাংস্কৃতিক কর্মী রয়েছে, যারা সাংস্কৃতিক সাথে নিজেকে জড়িয়ে যারা নিজেদের আয় রোজগার করে থাকেন, তাদেরও কিন্তু সেই আয় রোজগারের পথ অনেকটাই সীমিত হয়ে গিয়েছে। তো আপনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহ্বায়ক হিসেবে সিলেট মহানগরে যারা সাংস্কৃতিক কর্মী রয়েছে বা সাংস্কৃতিক সংগঠন রয়েছে, তাদের জন্য বা তাদের এই সুরক্ষার জন্য এই বিশেষ পরিস্থিতিতে আপনার সংগঠনের পক্ষ থেকে কি কি উদ্যোগ গ্রহণ করেছেন? আসলে আপনাকে বলবো যে সিলেটে সাংগঠনিক আমাদের সাংগঠনিকভাবে মূল সাংস্কৃতিক কর্মীরা সিলেটে মানে বিভিন্ন বিভিন্ন বলে বিভিন্ন গ্রুপে উপগ্রুপে বিভক্ত সাংস্কৃতিক অঙ্গনটা। তো এই সময়ে করোনা যুদ্ধকালীন সময়ে সাংস্কৃতিক, যে শুনতে পাচ্ছেন আপনি? জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, সাংস্কৃতিক অঙ্গনের প্রত্যেকটা আসলে ভিন্নভাবে সাংস্কৃতিক অঙ্গনে, যদিও অনেক সময় অনেক সাংস্কৃতিক কর্মীরা নিজেরই আসলে অবস্থা অনেকটা বেগতিক, তারপরও দেখা গেছে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন নেতা কর্মীরা, আপনার সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা মানুষের পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন আপনার ফোন কলের মাধ্যমে একটা কমিউনিকেশন করছে মানুষের সাথে, যারা অনেক খাইতে পারে না, অসহায় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, ওদের কাছ থেকে যোগাযোগ আসছে, পরিচয় গোপন রেখে ওরা কাজ করেছে সাংগঠনিক ভাবে। আসলে ওই সংগঠনটা অতটা আমাদের সক্রিয়ভাবে সংগঠনের কর্মীরা কাজের সুযোগ পায়, তবু যার যার ব্যক্তিগত ভাবে এবং সংগঠনের যারা শীর্ষ পদে যারা রয়েছেন ওরা আসলে কাজ করেছে খুব ভাবে, মানুষের জন্য, কল্যাণের জন্য, মানুষের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য কাজ করেছে খুব আন্তরিকভাবে। জি, আপনার সাথে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যে যেমনটি বলছিলাম শুরুতেই আপনাকে, যে আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, মৃতের সংখ্যাও বেড়ে যাচ্ছে, এবং মূল কারণগুলো হিসেবে বলা হচ্ছে লকডাউন শিথিল করা, সামাজিক দূরত্ব না মেনে চলা, নিজের সচেতন না হওয়া। এই কারণগুলো ছাড়াও আপনি কি মনে করেন যে এর পেছনে আর কোনো কারণ আছে কিনা? আসলে সরকার লকডাউন, অর্থনৈতিক স্থবিরতা এবং অর্থনৈতিক মন্দা যদি এভাবে কাটিয়ে উঠতে হয়, তাহলে তো সরকার যে লকডাউন করে দিয়েছে, আমরা যদি আসলে মনে করি যে সব ধরনের কার্যক্রম আমরা চালিয়ে যেতে পারবো, আমাদের ব্যবসা, দোকান, অফিস, যদি সামাজিক দূরত্ব এবং সরকারের যে নির্দেশনা আছে স্বাস্থ্যবিধি মেনে চলে। আমি মনে করি যে স্বাস্থ্যবিধি যদি মেনে চলে, যদি তার সব ধরনের কাজকর্ম চালিয়ে যায়, তাহলে আশা করি এর যতটুকু আছে তার খুব বেশি আর বাড়ার সম্ভাবনা নেই। যদি আমি মনে করি যেটা, যে স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা আশা করি এই মহামারী থেকে উত্তীর্ণ হতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসব। আমরা এই মুহূর্তে যাচ্ছি নেত্রকোনায়, যেখানে রয়েছেন জনাব এ কে এম ইয়াহিয়া, সম্মানিত প্রধান শিক্ষক, সুসং আদর্শ বিদ্যানিকেতন, দুর্গাপুর, নেত্রকোনা। আপনি আমাদের সাথেই রয়েছেন, আপনি আমাদের আলোচনা শুনছিলেন, আপনি নিশ্চয়ই আমাকেও শুনতে পাচ্ছেন। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে এই যুদ্ধে আসলে কোনো সেক্টরই সচল নয়, সব কিছু সীমিত আকারে চলছে। আপনি একজন প্রধান শিক্ষক, আমরা শিক্ষা ক্ষেত্র নিয়ে আপনার সাথে কথা বলার চেষ্টা করব। আপনি জানেন যে এই মুহূর্তে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সব কিছু বন্ধ, ক্লাস চলছে না, পরীক্ষা হচ্ছে না, এবং কিছু কিছু প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়ার চেষ্টা করছেন। তো এই যে আপনার শিক্ষার যে ক্ষতি হয়ে যাচ্ছে, পরবর্তীতে পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, এবং এখনও পর্যন্ত আসলে কেউ জানি না যে শিক্ষা খাতটা কবে খুলবে বা স্কুল কলেজগুলো কবে খুলবে, তো এই পরবর্তীতে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আপনি একজন প্রধান শিক্ষক, তা আপনি কি ধরনের পরিকল্পনা নিয়ে মানে এখনো পর্যন্ত আগাচ্ছেন, যদি সেই বিষয়টি আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে এবং জয়যাত্রা টেলিভিশনকে। আসলে এই যে অবস্থা, করোনার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়ছে বলে আমি মনে করি। কারণ বিশেষ করে আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এমনিতেই যে শিক্ষার্থীরা পড়াশোনা, বিশেষ করে মফস্বল অঞ্চলে সেই শিক্ষার্থীগুলো একেবারে অসচেতন, যে একেবারে পাড়া গায়ে, বিশেষ করে যেখানে সেটা একেবারে বাংলাদেশে একটা প্রত্যন্ত অঞ্চল, যেখানে গারো পাহাড়ের পাদদেশে আমাদের এলাকা, সেখানে মানুষ এমনিতে অসচেতন, যেখানে শিক্ষা থেকে এমনিতেই পিছিয়ে আছে। আর বিশেষ করে সেই মার্চের 17 তারিখ থেকে যখন লকডাউন শুরু হলো,
বন্ধ করে দেওয়া হলো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। আর সেখানে ছাত্রদের আসলে যে ক্ষতি হচ্ছে সেটা পুষিয়ে নেওয়া কিন্তু খুবই দুরূহ ব্যাপার। তারপরেও সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে সরকার যে ব্যবস্থা নিয়েছেন, যে সংসদ টিভির মাধ্যমে একেবারে দ্বিতীয় শ্রেণী থেকে শুরু করে একেবারে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান কার্যক্রম চলে আসছে। সেখান থেকে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারছে, কিন্তু আদৌ যে কতটুকু সেটা পুষিয়ে নিতে পারবে শিক্ষার্থীরা, সেটা আদৌ আমাদের বোধগম্য নয়। কারণ যেখানে একেবারে সিলেবাস গুলো, বিশেষ করে অষ্টম শ্রেণী একটা পাবলিক পরীক্ষা হয় এবং দশম শ্রেণীতে তাদের একটা পরীক্ষা আছে, সেখানে তারা কিন্তু অনেক পিছিয়ে পড়ছে। যে তাদের সিলেবাস এখনো শেষ করতে পারেনি, তারা কিভাবে যে সামনের দিনগুলোতে পরীক্ষা দিবে সেটা আসলে খুব হতাশার বিষয় যে শিক্ষার্থীরা কি করবে। এবং আমরা যারা শিক্ষক আছি, তো আমাদের চেষ্টাটা হলো যে আমরাও চেষ্টা করছি যে সেই শিক্ষার্থীদেরকে টেলিফোনের মাধ্যমে বা বিভিন্ন আঙ্গিক যে তারা যেন বাসায় পড়াশোনা করে, বাসায় থাকে আর বাসায় থেকে পড়াশোনা করে, যাতে করে তারা সেই সিলেবাসটাকে তার যে ক্ষতিটা হচ্ছে সেই অন্তত কিছুটা যেন পুষিয়ে নিতে পারে। আসলে যদি সরকার যদি সেটাকে পরবর্তী সময়ে জানি না কি ব্যবস্থা নেওয়া হবে, যে শিক্ষা ব্যবস্থাকে যে বাড়ানো হবে কিনা, যে শিক্ষা বর্ষটাকে আরেকটু বাড়ানো হবে কিনা, সেটা যদি বাড়ানো হয় তাহলে সেটা হবে শিক্ষার্থীদের জন্য মঙ্গল। কিন্তু যদি বাড়ানো না হয় তাহলে হয়তো কি হবে সেটা আসলে বলাটাই মুশকিল। যে আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যে আপনি জানেন যে এই মুহূর্তে সামাজিক দূরত্ব বজায় রাখাটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এর কোনো বিকল্প নেই। তো পরবর্তী পরিস্থিতিতে যদি একটু স্বাভাবিক হয়, স্কুল কলেজগুলো যদি খুলে দেওয়া হয়, তো শ্রেণীকক্ষে যখন আপনারা পাঠদান করতে যাবেন, করোনা আগের পরিস্থিতি যেরকম ছিল, যে এখন কিন্তু সেই সুযোগটি নেই। তো সেক্ষেত্রে আপনারা শ্রেণীকক্ষে পাঠদানের জন্য করোনা পরবর্তী পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখা বা সচেতনতা বৃদ্ধি বা ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য আপনারা কি পরিকল্পনা নিয়ে মানে এখনো পর্যন্ত নিচ্ছেন, যে পরবর্তীতে ক্লাসগুলো কেমন হবে? আচ্ছা, পরবর্তীতে ক্লাসগুলো যদি আপনার যদি এই অবস্থায় থাকে তাহলে সেখানে বিশেষ করে আমাদের যে বাংলাদেশের যে শ্রেণী পাঠদান মানে পাঠদান কার্যক্রমটা হয়, সেখানে একটা বেঞ্চে বসে হলো আপনার 4-5 জন বসে। সেইখানে আসলে এটা করাটা কিন্তু খুব কঠিন বিষয়, যে সামাজিক দূরত্ব বজায় রাখাটা কিন্তু খুব কঠিন বিষয়। তারপরেও যদি একটা এর মধ্যে হয়, যদি যে শিফটিং পদ্ধতিতে হয়, যে স্কুলগুলো আছে ওয়ান শিফটের আছে, সেইগুলো যদি ডাবল শিফট করা হয়, যে মর্নিং শিফট, ডে শিফট, তাহলে হয়তো কিছুটা সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে। এবং সেইখানে এবং টিচাররাও যদি শিফট অনুযায়ী আসেন, তাহলে সেটা পুষিয়ে নেওয়া যেতে পারে। আর যখন স্কুল খুলবে তবে চেষ্টা করা হবে। আর বিশেষ করে ওরা তো শিশুরা যতই আমরা বলি না কেন, কারণ আমাদের মধ্যে যারা আছে, যে কিছুক্ষণ আগে শুনছিলাম যে সিলেট থেকে বলছিলেন ছাত্রলীগের, সেখানে যে আমরা আসলে সচেতনতার অভাবে কিন্তু আমাদের এই যে সংক্রমণটা বেশি হচ্ছে। কিন্তু এরা তো শিশু, সেই শিশুরা কিন্তু যখনই তারা হয়তো বা ক্লাসে যখন টিচার থাকবে তখন স্টুডেন্টদেরকে হয়তো বা বলে বলে দূরে সরিয়ে রাখবে। যখনই ক্লাস শেষ হবে অথবা যখন বিশ্রামের সময় হবে, তখন কিন্তু স্টুডেন্টদেরকে দূরে দূরে রাখাটা, সামাজিক দূরত্ব বজায় রাখাটা কিন্তু খুব কঠিন হবে। কারণ তো এদের হয়তো কোমল মন, এরা খেলা প্রিয়, এবং এরা সব সময় থাকতে চায় খুব আনন্দের মধ্যে। সেখানে সেই রাখাটা খুব কঠিন হয়ে যাবে। আসলে তারপরেও চেষ্টা করতে হবে যাতে করে যে তারা সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে পাঠদান কার্যক্রমটা গ্রহণ করে যতদূর সম্ভব, সেটা আমাদের জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রধান শিক্ষক, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসব। আমরা এই মুহূর্তে যাচ্ছি নারায়ণগঞ্জে, যেখানে রয়েছেন জনাব মোহাম্মদ সোহাগ হোসেন, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার। আপনি আমাদের সাথেই রয়েছেন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আপনার সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই, যে নারায়ণগঞ্জে আক্রান্ত 3000 ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা 85 জন। এর পিছনে যে কারণগুলো বলা হয়েছে, তার মধ্যে বলা হয়েছে লকডাউন শিথিল, বলা হয়েছে কারখানা খুলে দেওয়া এবং সামাজিক দূরত্ব বা সচেতনতার ক্ষেত্রে অনীহা। এই যে 3টি কারণের কথা বলা হয়েছে, আপনি এই কারণগুলোর সাথে একমত কিনা, বা আরো নতুন কোনো কারণ এর পেছনে আপনি খুঁজে পেয়েছেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে নারায়ণগঞ্জ ইতিমধ্যে মৃতের সংখ্যা 3000 ছাড়িয়ে গেছে, আক্রান্তের সংখ্যা 3000 ছাড়িয়ে গেছে।
মৃতের সংখ্যা প্রায় ৮০। পাশাপাশি আমি যদি আমার শুধু ২৫০০ উপজেলা নিয়েও বলি, আমার ২৫০০ উপজেলা এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা হচ্ছে ২১০ জন। ইতিমধ্যে ২ জন মৃত্যুবরণ করেছেন। এখন যেটি বলা হচ্ছে আসলে সার্বিকভাবে যে সারা বাংলাদেশেই নয়, শুধুমাত্র সারা পৃথিবীতেই আক্রান্ত হওয়ার ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে এই করোনা ভাইরাস থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব প্রতিপালন করা। যেটি আমাদের মতো গণবহুল দেশে, যেখানে জনসংখ্যার আধিক্য অনেক বেশি, তার পাশাপাশি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরের মতো জেলাগুলোতে জনসংখ্যা আরো বেশি, কারণ এখানে ফ্লোটিং জনসংখ্যা মূল জনসংখ্যার চাইতে অনেক বেশি। সেখানে সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন একটু কষ্টসাধ্য, তো এটা তো স্বাভাবিকই। কিন্তু আমার কাছে যেটি মনে হয়, ইতিমধ্যে বিভিন্ন আলোচকরা বলেছেন, আমাদের সরকারি বিভিন্ন উদ্যোগ আমরা নিয়েছি, প্রশাসন থেকে বিভিন্ন উদ্যোগ নিয়েছি, মানুষের মাঝে যে জনসচেতনতা, সেটি যদি ঠিকভাবে না আসে, জনগণ যদি নিজের ভালোটা না বুঝেন এবং নিজে থেকে যদি আপনার এই সামাজিক দূরত্ব প্রতিপালন না করেন, তাহলে এটি আসলে খুবই কষ্টসাধ্য। যে কোনো সরকারি বলুন, যে কোনো দেশই বলুন, এটা খুবই কষ্টসাধ্য যে আমরা এটাকে আমরা বলতে পারবো যে সামনের দিনগুলোতে এই ধরনের ঘটনা ঘটবে না। আমাদেরকে এটি নিশ্চিত করতে হলে অবশ্যই প্রত্যেক ব্যক্তি পর্যায়ে আমাদেরকে জনসচেতনতা আসলে নিজেদের মধ্যে থাকতে হবে, নিজের পরিবারকে এই বিষয়টিকে নিশ্চিত করতে হবে যাতে আমরা সবাই স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করি। জি, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, আপনি যেমনটি বলছিলেন যে আমরা আসলে ঘনবসতিপূর্ণ একটি দেশ, নিঃসন্দেহে কথাটি একেবারেই সত্যি। এবং আপনি যেটি বলছিলেন যে আসলে মানুষ অনেক ক্ষেত্রেই মানতে পারছে না বা মানার ক্ষেত্রে অনীহা রয়েছে। এবং আপনি জেনে থাকবেন যে অতি সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন যে একটি আলোচনা চলছে পুরো দেশকে ৩টি জোনে ভাগ করা, এবং সেক্ষেত্রে লাল, হলুদ এবং সবুজ, এই যে 3টি জোনে ভাগ করা, এবং সেখানে আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা বিবেচনা নিয়ে এটি করা হতে পারে। তো এটি যদি করা হয়, তো পরবর্তী পরিস্থিতিতে, এই জোন ভাগ করার পরবর্তী পরিস্থিতিতে আপনার কি মনে হয় যে আসলে মানুষের সচেতনতা বা সামাজিক দূরত্ব বা এই যে আক্রান্ত বা মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে কিছুটা সক্ষম হওয়া যাবে? জি, আপনি সুন্দর একটি প্রসঙ্গ এখানে আসলে উপস্থাপন করেছেন। আমি মনে করি সরকার এখন যে সিদ্ধান্তটি নিতে যাচ্ছে, সেটি যদি বাস্তবায়ন করা হয়, এটি চমৎকার একটি উদ্যোগ হবে। কেননা আপনি যদি দেখেন যে আমাদের সারা বাংলাদেশে আক্রান্তের যে পরিসংখ্যান, সেটি কিন্তু সব জায়গায় এক নয়। এখনো বাংলাদেশের অনেক জায়গা আছে যেখানে বেশ ভালো অবস্থা আছে বিরাজমান, আবার কিছু কিছু জায়গা আছে যেখানে অবস্থা খুবই খারাপ। আপনি জানেন আসলে পৃথিবীর কোনো দেশের পক্ষেই দীর্ঘকাল লকডাউন করে রাখা বলেন, আমরা সবকিছু বন্ধ করে রাখা বলেন, এটা আসলে সম্ভব না। আর আমাদের মতো দেশে, উন্নয়নশীল দেশ, যেখানে আমাদের এখনো একটি বিশাল অংশ কর্মের উপর নির্ভরশীল, অর্থাৎ সঞ্চয়ের উপর নির্ভরশীল না হয় দৈনন্দিন আয়ের উপর নির্ভরশীল, সেখান থেকে আরো অনেক বেশি কঠিন। সেক্ষেত্রে যে এলাকাগুলো অনেক বেশি আক্রান্ত, সে এলাকাগুলোতে আমরা যদি, যেটা সরকার বলছেন যে রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন করে রেড জোনকে ইয়েলো জোন বা গ্রিন জোনে রূপান্তর করার একটি প্রচেষ্টা, এটি আসলে এখনো কি হবে পুরোপুরি রূপরেখা আমরা পাইনি। কিন্তু আমার কাছে মনে হয় এটি একটি চমৎকার উদ্যোগ হবে এই কারণে যে যে জায়গা রেড জোন আছে সেখানে আমরা কড়া করে আরোপ করলাম, এবং যে জায়গাটা আমার অলরেডি আমার গ্রিন জোন আছে, সেই গ্রিন জোন যাতে কোনোভাবে আর খারাপের দিকে না যায় সেই ব্যবস্থা নিয়ে, এবং যে জায়গাটি একেবারে খারাপ অবস্থা আছে সেখানে যথাযথ ব্যবস্থা নিয়ে কঠোর অবস্থানে গিয়ে আমাদের এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য, এবং প্রয়োজনে সেখানে কড়াকড়ি আরোপ করে, আমার হয়তো বা, আমি জানি না সরকার কিভাবে সিদ্ধান্ত নেবে, আমার ধারণা করছি সেখানে হয়তো বা লকডাউন বা এরকম কিছু একটা করে সেখানকার পরিস্থিতিটা উন্নত করার যে একটি সিদ্ধান্ত, এটি চমৎকার একটি সিদ্ধান্ত। আমি মনে করি এর বাস্তবায়ন যদি আমরা করতে পারি সুন্দরভাবে, সকলের সহযোগিতা নিয়ে, সকালের সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা নিয়ে, এবং ইনশাল্লাহ আমরা সেটি পারবো, আমরা সক্ষম হব, তাহলে এটি খুবই চমৎকার একটা উদ্যোগ হবে, ফলপ্রসূ উদ্যোগ হবে বলেই আমি মনে করছি। যে আপনি জেনে থাকবেন যে এই যে করোনা পরিস্থিতি, এই যে করোনা সংকটময় মুহূর্ত, যতগুলা সেক্টর এখানে প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করছে, তাদের মধ্যে চিকিৎসকরা অন্যতম, এবং তারাই কিন্তু প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করছে, এবং তারা নিজেরা আক্রান্ত হয়ে গিয়েও কিন্তু আমাদেরকে চিকিৎসা সেবা দেওয়া থেকে তারা কখনো পিছিয়ে যাননি। তারা আক্রান্ত হচ্ছেন, তারা মারা যাচ্ছেন। আপনি ২৫০০ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, এবং আপনারা সরাসরি মাঠ পর্যায়ে থেকে জনগণের পাশে থেকে আপনারা কাজ করে যাচ্ছেন। তা আপনার উপজেলার যারা চিকিৎসক রয়েছে, তাদের সুরক্ষার জন্য আপনি একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আপনার উপজেলার পক্ষ থেকে কি কি উদ্যোগ গ্রহণ করেছেন? জি, ধন্যবাদ। আসলে আমরা চিকিৎসা ক্ষেত্রে আমাদের চিকিৎসক বন্ধু যারা আছেন এবং চিকিৎসা পেশার সাথে যারা জড়িত আছেন, শুধুমাত্র ডাক্তার নয়, বিভিন্ন ফার্মাসিস্ট বলেন, টেকনিশিয়ান বলেন, ইভেন দো হাসপাতালে একজন পরিচ্ছন্নতা কর্মীও কিন্তু এই গ্রুপের অন্তর্ভুক্ত।
আমরা সবসময় বলে থাকি, আমি আপনি পৃথিবীর যে কেউই হই না কেন, আমরা রোগাক্রান্ত হলে কিন্তু উপরে আল্লাহ, আর তারপরে কিন্তু আমরা ওনাদের কাছে আমরা আমরা আমাদের সহযোগিতা নিয়ে থাকি। আর এবার করোনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে আসলে চিকিৎসক বন্ধুগণ, আমাদের যারা ডাক্তার আছেন, যারা চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত আছেন, তারা জীবনের কতটুকু ঝুঁকি নিয়ে মানব সেবায় নিজেদেরকে ব্রত রেখেছেন, নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। এবং তাদের এই অগ্রণী ভূমিকার কারণেও কিন্তু আমাদের দেশের সার্বিক পরিস্থিতি এখন অনেক ভালো। আপনি যেমনটি বলেছেন যে তাদের সুরক্ষার জন্য আমরা কি ব্যবস্থা নিয়েছি, আমাদের এখানে আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা এবং অন্যান্য ডাক্তার বন্ধুদের সাথে আমাদের প্রায় প্রত্যহ প্রতিদিন যোগাযোগ হয়। যোগাযোগ হওয়ার পরে ওনাদের যে সমস্ত সুযোগ সুবিধা, সুবিধা অসুবিধা, যেখানে যেভাবে যে সহযোগিতা করা দরকার। আপনি জানেন প্রথম দিকে আমাদের পিপিই খুব সংকট ছিল, পিপিই সংকট ছিল। তারপরে আমরা আসলে কেউই ঠিক সঠিক যে পন্থাটা, সেটাও আমরা আসলে উপলব্ধি করতে পারিনি। আমরা প্রকৃত তথ্যভাবে বা গবেষণালব্ধ তথ্যভাবে আমাদের দেশে প্রকৃত তথ্য সেভাবে না আসার কারণে আমরা প্রথম দিকে একটু ভীত সন্ত্রস্ত ছিলাম। কিন্তু আমার ২৫০০ উপজেলা আমি বলতে পারবো আপনাকে, নিশ্চিত করে বলতে পারবো, আমার এখানে প্রথম থেকে এই পর্যন্ত আমাদের চিকিৎসা সেবায় কোনো ধরনের ন্যূনতম ত্রুটি হয়নি। এবং আমি একেবারে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমার উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তাকে। আমি কৃতজ্ঞতা জানাবো আমার অন্যান্য সকল সহকর্মীবৃন্দকে, আমার চিকিৎসক বন্ধুকে, যারা জীবনের ঝুঁকি নিয়ে প্রথম থেকে কাজ করে যাচ্ছেন এই উপজেলার জনগণের জীবন মান রক্ষা করার কল্পে। আমরা প্রথম থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা পিপিএ সরবরাহ করেছি আমাদের যতটুকু সম্ভব ছিল। অন্যান্য আমাদের উপজেলা পরিষদ থেকে আমরা বরাদ্দ দিয়েছি। পাশাপাশি যে বিষয়টি ওনারা আমরা আমরা যে কেউ আলাদা নয়, আমরা যে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছি, আমাদের সবাই সবার পাশে আছি, এই উপজেলার জনগণকে রক্ষা করতে আমরা দৃঢ় সংকল্প নিয়ে আমরা কাজ করছি, সেটি আমরা সকলের মনে আশা সঞ্চার করতে পেরেছি। আমাদের উপজেলায় খুবই সুন্দর সমন্বয় রয়েছে। আমাদের ডাক্তার বন্ধু বলেন, আমাদের পুলিশ বিভাগ বলেন, আমাদের জনপ্রতিনিধি বলেন, আমরা প্রশাসনে যারা আছি, আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি, আমাদের মাননীয় সংসদ সদস্য থেকে শুরু করে আমাদের শিক্ষক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষজন আমরা একসাথে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি বলতে পারেন। এবং আমাদের শুধুমাত্র চিকিৎসা নয়, আমাদের ত্রাণ ব্যবস্থাপনা, আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বলেন, লকডাউন নিশ্চিত করার যে বিষয়টি আছে, কোয়ারেন্টাইন নিশ্চিত করার যে বিষয় আছে, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, সকল ক্ষেত্রে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর সমন্বয়ে, একটি সুন্দর একটি পরিবেশে আমরা কাজ করে যাচ্ছি। আমার ডাক্তার বন্ধুরা উদ্বুদ্ধ হয়ে কাজ করছেন, আমরা আক্রান্ত হচ্ছি, আবার সুস্থ হচ্ছি, সুস্থ হয়ে আবার আমরা কাজে নিয়োগ করছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার। আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসবো, আরো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আমরা আবারও যাচ্ছি নারায়ণগঞ্জে, যেখানে রয়েছেন জনাব মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, সিনিয়র সদস্য জেলা যুবলীগ এবং সভাপতি গোগনগর ইউনিয়ন যুবলীগ নারায়ণগঞ্জ। আপনি আমাদের সাথে রয়েছেন, আপনি আমাদের আলোচনা শুনছিলেন। আমরা যেমনটি বলছিলাম যে নারায়ণগঞ্জের কথা, যে নারায়ণগঞ্জে আক্রান্ত ৩,০০০ ছাড়িয়েছে, মৃতের সংখ্যা ৮০-র উপরে চলে গিয়েছে। এবং যখন প্রথম বাংলাদেশে মার্চ মাসে যখন রোগী শনাক্ত হলো ৩ জন, তার 2 জনই ছিল নারায়ণগঞ্জের। তো আপনার কাছে, এবং আপনি জানেন যে আপনার এলাকাটা শ্রমিক অধ্যুষিত, সেখানে কলকারখানা রয়েছে, শিল্প এলাকা, শিল্পনগরী। তো এই যে যারা শ্রমিক রয়েছে এবং কলকারখানার যারা আরও বিভিন্ন কর্মকর্তা কর্মচারী রয়েছে, তাদেরকে সচেতন করার জন্য, তাদের সুরক্ষার জন্য আপনি আপনার সংগঠনের পক্ষ থেকে আপনারা কোনো উদ্যোগ গ্রহণ করেছেন কিনা? জি ভাই, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, আমি গোগনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি, জেলা যুবলীগের সিনিয়র সদস্য। আমি নিতাইগঞ্জ তথা ডালপট্টি, সৈয়দপুর এদিকে আমার বসবাস। আমি নারায়ণগঞ্জের ছেলে। নারায়ণগঞ্জে আপনার যে সময় এই জিনিসটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে, ওই সময় আমরা কে কিভাবে এটাকে রুখবো, এটার জন্য আমরা সবাই ব্যতিব্যস্ত ছিলাম। আমরা সামাজিক দূরত্ব বজায় চলেছি, আমরা সবাই এই জিনিসটা মেনে চলেছি, লকডাউন মেনে চলেছি, লক করে দিয়েছি তাও মেনে চলেছি। এখন যে সময় আপনার 84 জন আপনার আমাদের মারা গেছে, ৩,০০০-এর উপরে আক্রান্ত। এখন আমরা সামাজিক এই দূরত্বটা অনেকটাই কমিয়ে ফেলেছি। তবে আমি নিতাইগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী, ওই হিসাবে আমার এলাকায় শ্রমিক অধ্যুষিত, কিন্তু আমার শ্রমিকদের, আমার মালিকদের পক্ষ থেকে আমরা স্যানিটাইজেশন, মাস্ক, আপনার এই আর আপনার যে আইসিএসসিআই সেভলন জাতীয় এইসব দিয়ে আমরা ওদেরকে সাহায্য করেছি, দূরত্ব বজায় কাজ করার আপনার পরামর্শ দিয়েছি। তারপরে আমরা নিজেদের উদ্যোগে বিভিন্ন জায়গায় আমরা ব্লিচিং পাউডার ছিটিয়েছি। কিন্তু আমরা সিটি কর্পোরেশন বা অন্যান্য কোনো সংস্থা থেকে আমরা
এই শ্রমিকদের সুরক্ষার জন্য আমরা কিছু পাইনি। তারপর আপনি দেখেন আমাদের নিতাইগঞ্জ ডালপট্টি থেকে সারা বাংলাদেশে 60% খাদ্য সরবরাহ করে থাকি। আমরা শ্রমিক, মালিক, কর্মচারী সবাই মিলে এই মরণ ঝুঁকি নিয়ে আমরা সরকারের এই খাদ্যের চাহিদা আমরা পূরণ করতেছি। এর মাঝে আমাদের এই সরকারিভাবে কোনো এই মহামারীর থেকে আমরা যেমন পরিত্রাণ পাই, এই ধরনের পুরো উদ্যোগ আমাদের এই এলাকায় নেওয়া হয় নাই। তবে আমরা বিশেষ করে আমি ইব্রাহিমুল্লাহ, আমি নিজের উদ্যোগে আমি অনেক ত্রাণও দিয়েছি, আপনার এই স্যানিটাইজেশন দিয়েছি, মাস্ক দিয়েছি, আপনার এই পাউডার এই দিয়েছি, অনেক কিছু আমাদের সাধ্যের মধ্যে যা আছে আমরা সব করেছি। তারপর আল্লাহ তাআলার কাছে অশেষ রহমত, আমরা যেভাবে নিতাইগঞ্জে আমরা মিল কারখানার শ্রমিক আমরা বসবাস করি, এখানে আমাদের এই এখন পর্যন্ত তেমন কোনো করোনা ভাইরাস প্রভাব ফেলতে পারেনি। মাঝখান দিয়ে আমাদের নিতাইগঞ্জে আপনার 5 জন আক্রান্ত হয়েছে আপনার এই শিকদার বিলায়, ওখানে আপনার প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, ওনারা আপনার 2 জনকে নিয়ে গেছে, 3 জন এখানে বাড়িতে আইসোলেশন ইয়ের মধ্যে আছে, লকডাউনে আছে। এখন আমাদের যে অবস্থা, আপনারা যদি আমাদেরকে লক্ষ্য না করেন, খেয়াল না করেন, আমরা নিজেরা অতটুকু কভার করতে পারবো না। আমরা সরকারিভাবে কোনো আমাদের সুরক্ষার জন্য, সরকারের চাহিদা, খাদ্যের চাহিদা মিটানোর জন্য আমাদের সরকার কিছুটা সাহায্য করুক বা সুরক্ষার জন্য কিছু ব্যবস্থা করুক, এটা আমি আশা করি। সম্মানিত সিনিয়র সদস্য, আপনি যেমনটি বলছিলেন যে আপনি একজন রাজনীতিবিদ, পাশাপাশি আপনি একজন ব্যবসায়ী বটে, এবং আপনার নারায়ণগঞ্জে যেখানে আপনার বসবাস, নিতাইগঞ্জের ডালপট্টি, যেটি বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ পাইকারি বাজার এবং ব্যবসায়িক কেন্দ্র। তো এই যে আপনার এখন যে অবস্থা, এই যে স্থবির অবস্থা চলছে, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে নিতাইগঞ্জে আপনাদের ব্যবসার যে পরিস্থিতি, সেই বিষয়টা নিয়ে যদি আমাদেরকে বলতেন। হ্যাঁ ভাই, ধন্যবাদ। আপনার এই ব্যবসার পরিস্থিতিটাই আপনার অনেক খারাপ। যেখানে আপনার ব্যবসা আগে র্যান্ডম চলতো, এখন তার ওইভাবে চলাচল করতে পারে না, মানুষ ভয়ে আসে না, নারায়ণগঞ্জের নাম শুনলেও আপনার আসে না। যে শ্রমিক নিতাইগঞ্জে বর্তমান চলাচল করতেছে, এটা আমাদের নিতাইগঞ্জের জন্য অর্ধেক শ্রমিক, আর অর্ধেক শ্রমিক দিয়ে আপনার অর্ধেকই কাজ হয়। তবে যতটুকু হয় আমরা অতটুকুর মধ্যে ভালো নেই, বরঞ্চ আমরা খারাপই আছি। আমাদের এই ক্ষুদ্র শিল্প আপনার লসের সম্মুখীন আছে, কিন্তু ভালোর দিকে আমরা নাই। তবে আমরা যে শ্রমিকদের সুরক্ষার জন্য, শ্রমিকদের খিদার জন্য আমরা শ্রমিক মালিকরা অনেক কিছু করেছি, কিন্তু আমাদের ব্যবসায়ী পরিস্থিতি মোটামুটি আপনার কিন্তু ভালো বলা চলে না। যেহেতু আপনার আগের মতো প্রোডাকশন হয় না, আর আগের মতন 2 শিফট মিলও চলে না। আপনার মিল এক শিফট সকাল 9টার থেকে 4টা পর্যন্ত, আবার এই রাত্র 8টার থেকে সকাল 9টা পর্যন্ত, এই 2 শিফটের থেকে 1 শিফট চলে। এখন এই 1 শিফটের মধ্যে আমরা আছি, অনেক বিল বদ্ধ আছে, অনেক বিল চালু আছে। তবে ব্যবসায়িক ভাবে মোটামুটি আমরা চলে ফিরে আমরা আছি। আর সরকারকে আমরা এই খাদ্য দিই, আমরা যদি না চলি আর আল্লাহ যদি আমাদের রক্ষা না করে, তাহলে আমরা আমাদের রক্ষা করার কেউ নাই। আর আপনার এই মিল মেশিন যদি না চলে, তাহলে এই ময়দা জাতীয় খাদ্য, ফাস্টফুডের খাদ্যের অনেক সংকট বাংলাদেশে বড়। সম্মানিত সিনিয়র সদস্য, আপনি আরেকটি কথা বলেছেন যে আপনারা যারা নিতাইগঞ্জে ওখানে রয়েছেন, যে সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না বা স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে, তা সেক্ষেত্রেও আপনারা তাদের কাছ থেকে কোনো সাড়া পাচ্ছেন না। তো সেখানে মাননীয় সংসদ সদস্য রয়েছেন, সরকারের যথাযথ কর্তৃপক্ষ রয়েছেন, তা আপনারা বা আপনি তাদের সাথে কি যোগাযোগ করেছেন এই বিষয়টি নিয়ে? জি, আমরা আপনার যোগাযোগ অবশ্য আমরা যোগাযোগ করি নাই। নিতাইগঞ্জ আপনার নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান দিয়ে, আর এখানে আপনার সবাই জানে যে এখানে শ্রমিক অধ্যুষিত, গায়ে গায়ে শ্রমিক লেগে থাকে। এখন আমরা ওই এমপি সাহেব পর্যন্ত যেতে পারি নাই, কারণ ওনার ওই পাই কিনা না পাই একটা সংশয় ভুগছি। আবার আপনার আমাদের সামনে সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশন লোকেরা তো আপনার এই টাকা নিয়েই দেখা যায় নিতাইগঞ্জের পরিস্থিতি, কিন্তু ওনারা তো দেখেও মনে করেন কোনো ব্যবস্থা নাই। যেটুকুই নেওয়ার আমাদের নিজের উদ্যোগে থেকে আমরা নিয়েছি। আপনি যেমনটি বলছিলেন যে আমরা বলি নাই আপনার, জি, যে আপনারা নিজের থেকেও যোগাযোগ করেননি, তাকে পাবেন কি পাবেন না, এই যে একটা দ্বিধা দ্বন্দ্ব
আসলে আপনারাও তো কারোর সাথে যোগাযোগ করেননি, তো সেক্ষেত্রে এইভাবে আমরা আপনি যেমনটি বলছেন যে সরকারের সাহায্য সহযোগিতা পাচ্ছি না, এভাবে ঢালাওভাবে অভিযোগ করাটা আসলে তাহলে কতটা যুক্তিযুক্ত? আমি দালাল ভাবে অভিযোগ করছি না, আমি আমার এলাকাটা 17-18 দুইটা ওয়ার্ডই পড়ছে। তাই এখন 17 নম্বর এই কাউন্সিলর বাবু আপনার ওই সামাজিক ভাবে অনেক ওর এলাকা হেল্প করছে। আমাদের কবির ভাই উনিও অনেক আপনার সাহায্য সহযোগিতা করতেছেন, কিন্তু শ্রমিকদের ব্যাপারে যে আপনার কেউ ওই একটা ওষুধ বা আপনার মাস্ক বা এই ধরনের কিছু যে আপনার দিয়া সুরক্ষা করব, সেটা আমরা ভাই কাউকে দেখি নাই। তবে আমরা তার কাছে আমরা যাই নাই এটা চাওয়ার জন্য, আমরাই করতেছি, আমরাই পারতেছি। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা নিজ উদ্যোগে বসে না থেকে সকলের পাশে সকলেই দাঁড়িয়েছেন, এবং আমরা জয়দাতা টেলিভিশনের মাধ্যমে আপনার যে আবেদন আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে যাই, তারা যেন নিতাইগঞ্জের দিকে অবশ্যই খেয়াল দিবেন। আমরা আবারও যাচ্ছি নীলুফার ইয়াসমিন ইতি, কেন্দ্রীয় সদস্য যুব মহিলা লীগ, তার সাথে আমরা যেমন প্রথমে কথা বলছিলাম, আপনি আমাদের সাথে রয়েছেন, শুনছেন আমাকে। আপনি জানেন আপনি একজন জনপ্রতিনিধি, আজকেও 11 জন জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হয়েছে ত্রাণ এবং নগদ অর্থ সহায়তার ক্ষেত্রে দুর্নীতির কারণে। জনপ্রতিনিধিদের বরখাস্ত দুর্নীতির কারণে, আপনি একজন জনপ্রতিনিধি, এই বিষয়টি নিয়ে কি বলবেন? আমরা কথা বলার চেষ্টা করছি কেন্দ্রীয় সদস্য যুব মহিলা লীগ নীলুফার ইয়াসমিন ইতির সাথে। আসলে আমাদের জন্য এটা খুব দুঃখজনক যে আমাদেরই আসলে আমরা দায়িত্ব পেয়েছি 13 তারিখে, এই 13 তারিখে দায়িত্ব, তো শপথ গ্রহণ করেছি অনেক আগে, যেহেতু শুরু হয়ে গেছিল মহামারী আকারে আমাদের দেশে চলে আসছে। জনগণ আসলে আমাদের এলাকার জনগণ আমাদের কাছে অনেক চাওয়া পাওয়া ছিল, মানে আচ্ছা, যেহেতু আমাদের কিছুদিন আগে নির্বাচন করে ভোটে নির্বাচিত করে আমাদের প্রতিনিধি পাচ্ছে তাদের, তো সরকারি সহযোগিতা পাওয়ার আগে আমি যখন প্রতিনিধি দায়িত্ব পাওয়ার আগেই আমি আমার এলাকার ওয়ার্ডে নিজে অর্থায়নের চেষ্টা করেছি জনগণের মধ্যে সহযোগিতা পৌঁছে দেওয়া। এবং এখন 13 মে দায়িত্ব পাওয়ার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং আমাদের সহযোগিতায় আমরা 3টা ওয়ার্ডের পর্যায়ক্রমে নিয়ে অনেকবারই আমরা ত্রাণ দিয়েছি। আমাদের মাননীয় মেয়র কর্পোরেশন আমাদেরকে ঈদ উপলক্ষে আমাদের 1000 পরিবারকে, আমি নিজেই 1000 পরিবারকে, মহিলা কাউন্সিলর 1000 পরিবারকে ত্রাণ দিয়েছি বা ঈদ উপহার পাঠিয়েছি মাননীয় মেয়র। আমাদের পাশাপাশি আমাদের পুরুষ কাউন্সিলর ওয়ার্ডে যে পুরুষ কাউন্সিলর আছে তাদেরকেও মাননীয় মেয়র 1000 পরিবার খাদ্য দ্রব্য পৌঁছে দেওয়ার জন্য বলেছে। আমরা আশা করি আমরা যে দায়িত্ব পেয়েছি, যে জনপ্রতিনিধি আমরা যে এলাকার মানুষ ভোট দিতে, সেই ভোটের মর্যাদার সাথে সততার সাথে করতে পারছি, আমরা আশা করি আগামীতেও পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই একটা সুযোগ আমাদের কাছে মনে হয়, আমার কাছে মনে হচ্ছে আমরা প্রতিনিধি হয়েছি এই সাহায্য সহযোগিতা বা এই খাদ্যদ্রব্য সহযোগিতা আসলে এই বর্তমান বাংলাদেশে এত উন্নয়ন বা এত বাংলাদেশি মানুষের অবস্থা সবকিছু ছিল আমরা মানে দারিদ্র দেশ থেকে আসলে আমরা অনেক উন্নয়ন। সম্মানিত কাউন্সিলর, আপনি আপনার ওয়ার্ডের যারা জনসাধারণ রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলা থাকলে বলতে পারেন অতি সংক্ষেপে। আচ্ছা, আমার ওয়ার্ড 844 ওয়ার্ডে জনগণকে বলবো আপনারা সরকার নিয়ম মেনে চলেন, ঘরে থাকেন, আপনারা সরকার নিয়ম মেনে চলে ঘরে থাকবেন। আমি আশা করি আপনারা আমাদের এই করোনাকালীন সময় আপনারা নিরাপদ থাকবেন, সরকার নিয়ম মেনে চলেন, ঘরে থাকবেন। যারা খাদ্যদ্রব্যের জন্য যারা ঘর থেকে বের হওয়ার চিন্তা করছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা মাননীয় সহযোগিতা বা আমরা আমাদের সহযোগিতা পাচ্ছি, ঘরে কিছু চেষ্টা করবো। তারপর আপনার ঘরে থেকে যতটুকু সেফ থাকা যায়, ঘরে থাকা যায় চেষ্টা করবেন। আমরা আপনাদের জন্য দিনের চেষ্টা করবো, আপনাদের জন্য কাজ করতে, আপনাদের সেবায় নিতে। আপনারা শুধু আমাদের সহযোগিতা করবেন, সবাই ভালো থাকার চেষ্টা করবেন।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত মহিলা কাউন্সিলর। আমরা এবারে যাচ্ছি সিলেটে, যেখানে রয়েছেন জনাব জাকিরুল আলম জাকির, প্রতিষ্ঠাতা সদস্য মহানগর ছাত্রলীগ। আপনি আমাদের সাথে রয়েছেন। আমরা আপনার কাছে যে বিষয় জানতে অতি সংক্ষেপে যে আপনার ছাত্রলীগে যারা সদস্য রয়েছে, আপনার মহানগরে যারা জনসাধারণ রয়েছে, আপনার সাংস্কৃতিক অঙ্গনের সাথে যারা জড়িত, তাদের উদ্দেশ্যে অনাগত দিনগুলোতে সর্বশেষ দিক নির্দেশনামূলক কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। আমি বাংলাদেশ এই লকডাউন এবং এই করোনা মহামারী আসার পর আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা নির্দেশে নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ এবং অঙ্গ সংগঠনের প্রত্যেক নেতাকর্মী ঝাঁপিয়ে পড়েছে। জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর আমি শুধু এটুকুই সংক্ষেপে বলতে চাই যে আমরা 1971 সাল মুক্তিযুদ্ধ দেখি নাই, আমরা 48-এর ভাষা আন্দোলন দেখি নাই, কিংবা আরো বড় বড় যে অনেকগুলো যে আমাদের দেখার সুযোগ হয় নাই। সেই হিসাবে আমি মনে করবো যে এই যে একটা ভাইরাস আমাদের আজকে আক্রমণ করেছে, এই ভাইরাসকে মোকাবেলার জন্য আমরা ডাক্তার, সাংবাদিক থেকে শুরু করে সকল মাধ্যমে এক একজন যোদ্ধার কাজ করছে। তো আমরা যেহেতু মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা একটা ইয়ে পেয়েছি এই মোকাবেলা করার জন্য, আমরা একটা সুযোগ পেয়েছি নিজেকে একজন যোদ্ধা হিসেবে প্রমাণ করার। আমাদের এইটি সুযোগ। আমি তরুণ প্রজন্মের কাছে বিশেষ করে অনুরোধ জানাবো, আপনারা এই তরুণ প্রজন্ম যারা আছেন, আপনারা দেশের একটা সম্পদ, এই সম্পদ আপনারা করোনাকালীন এই যুদ্ধে নিজেকে যোদ্ধা হিসেবে প্রমাণ করেন, এবং আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবার প্রতি এটাই আমার আহ্বান। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত আহ্বায়ক। আমরা এবারে যাচ্ছি নেত্রকোনায়, যেখানে রয়েছেন জনাব AKM ইয়াহিয়া, সম্মানিত প্রধান শিক্ষক। আমরা আপনার কাছে সর্বশেষ যে বিষয়টি জানতে চাই, আপনি প্রধান শিক্ষক, আপনি আপনার শিক্ষকদের অভিভাবক, আপনি শিক্ষার্থীদের অভিভাবক। তো অভিভাবক হিসেবে আপনার যারা শিক্ষক রয়েছে এবং শিক্ষার্থী রয়েছে, এই করোনা ক্রান্তি লগ্নে তাদের উদ্দেশ্যে আপনার দিক নির্দেশনামূলক কিছু বলার থাকলে আপনি বলতে পারেন অতি সংক্ষেপে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, তো আসলে এই করোনা ক্রান্তি লগ্নে আমি আমার একটি সংগঠন রয়েছে, স্বেচ্ছাসেবক সংগঠন। আমরা এখানে 65 জন 56 জন সদস্য রয়েছে। তারা যে কোনো ক্রান্তি লগ্নে, যেমন লকডাউন হয় অথবা যে ত্রাণ বিতরণ, আপনার যদি কোনো রোগী আক্রান্ত হয় তার বাড়িতে খাবার পৌঁছানো এবং যাবতীয় কাজ সেই প্রশাসনের সাথে সহযোগিতার মধ্য দিয়ে এই করোনার যুদ্ধে আমার এই স্বেচ্ছাসেবক টিম, আমরা একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করেছি। সেটা তারা কাজ করে যাচ্ছে অনবরত, রাত দিন 24 ঘন্টায়। যেখানেই শুনেছে যে সেখানে করোনা রোগী আছে, সেটা প্রশাসনের মাধ্যমে সেখানে তার খাবার পৌঁছে দেওয়া, ঔষধ পৌঁছে দেওয়া, মানে সার্বিক অবস্থাটা যেখানে লকডাউন রয়েছে সেখানে খাবার দেওয়া, ত্রাণ বিতরণ করা। এই ক্রান্তি লগ্নে তারা বিভিন্ন জায়গায় তারা এই স্বেচ্ছাসেবক টিমটা রয়েছে, তারা খাবার দিয়েছে। এখানে রয়েছে আমার প্রাক্তন শিক্ষার্থী, আমার বর্তমান শিক্ষার্থী। এই স্বেচ্ছাসেবক কমিটিতে রয়েছে সাংবাদিক, একেবারে তরুণ সাংবাদিক, এবং সেখানে রয়েছে চিকিৎসক। সবাই মিলে, সব পেশার মানুষ নিয়ে আমাদের এই সংগঠনটি। এবং আমি আমন্ত্রণ জানাই যে প্রতিটা এলাকায় এমনি ভাবে যেন যে এই নতুন প্রজন্ম, বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি আমার অনুরোধ থাকবে যে আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে, যে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশটাকে যেন আরো সুন্দর করতে পারি। এই করোনার যুদ্ধে, 1971 সালের যুদ্ধে যেমনি ভাবে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, ঠিক তেমনি এই করোনার যুদ্ধে আমরা যেন ঝাঁপিয়ে পড়ি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রধান শিক্ষক। আমরাও আপনার সাথে সাথে আশাবাদী যে সকলেই যার যার অবস্থান থেকে সকলের পাশে এসে দাঁড়াবে। আমরা আবারও যাচ্ছি 2500 উপজেলা নারায়ণগঞ্জ, যেখানে রয়েছেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার। আমরা আপনার কাছে সর্বশেষ যে বিষয়টি জানতে চাই, যে আপনি উপজেলা নির্বাহী অফিসার, আপনি আপনার উপজেলার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং যারা জনসাধারণ রয়েছেন, অনাগত ভবিষ্যতের দিনগুলোতে যদি মানে আপনার কি ধরনের পরিকল্পনা রয়েছে সেই বিষয় বা তাদের প্রতি কোনো আহ্বান থাকলে সেই বিষয়টি নিয়ে যদি বলতেন অতি সংক্ষেপে। ধন্যবাদ। সময় অত্যন্ত সংক্ষেপ। আমরা ইতিমধ্যেই আসলে আমাদের একটি প্রাতিষ্ঠানিকীকরণ করতে পেরেছি আমাদের প্রচেষ্টাগুলোকে। লকডাউন যেটি বলি আমরা, কোয়ারেন্টাইন, সামাজিক দূরত্ব থেকে শুরু করে স্বাস্থ্যবিধি প্রতিপালন, এই বিষয়গুলোকে আমরা একটি প্রাতিষ্ঠানিকীকরণ পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। এই মেসেজটা আমরা ইতিমধ্যে সবার কাছে পৌঁছতে শুরু করেছি। দেরিতে হলেও আমার জনগণ এটি বুঝতে সক্ষম হয়েছে এবং তারা এটি বুঝেছে যে স্বাস্থ্যবিধি যদি সঠিকভাবে প্রতিপালন না করে, সামাজিক দূরত্ব যদি বজায় না রাখে, এবং কিছুক্ষণ পর পর, আমাদের বলা হচ্ছে 20 মিনিট পর পর 20 সেকেন্ড করে হাত ধোয়ার যে অভ্যাস, সেটি যদি গড়ে তুলে তাহলে সামনের দিনগুলোতে আরো ভয়াবহ
মুখোমুখি হতে হবে, এটি তারা ইতিমধ্যে সম্যক অবগত আছেন এবং তারা সেটি মেনে চলার চেষ্টা করছেন। আমরা বিশ্বাস রাখি মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন, করোনা একটি যুদ্ধ, সে যুদ্ধে আমরা সকলের সার্বিক সহযোগিতা নিয়ে, সকলের সম্মিলিত প্রচেষ্টা নিয়ে আমরা এই জয়ী হতে পারবো ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার। আমরা আবারও যাচ্ছি নারায়ণগঞ্জে, যেখানে রয়েছেন জনাব মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, সিনিয়র সদস্য জেলা যুবলীগ। আমরা আপনার কাছে সর্বশেষ যে বিষয়টি জানতে চাই, আপনি নিতাইগঞ্জের একজন ব্যবসায়ী, আপনার যে ব্যবসায়ী সমাজ রয়েছে, আপনার যে ব্যবসায়ীদের সংশ্লিষ্ট যারা শ্রমিক রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে দিক নির্দেশনামূলক কিছু বলা থাকলে আপনি বলতে পারেন। জি জি জি, আপনাকে ধন্যবাদ ভাই। আমরা আপনার ক্ষুদ্র শিল্প আমাদের বাঁচিয়ে রাখতে হলে প্রধানমন্ত্রীর যেই ঘোষণা প্রণোদনা যেটা আপনি ঘোষণা করেছেন, ওই ঘোষণার আওতায় যদি আমাদের আনা হয়, তাহলে আমরা এই ক্ষুদ্র শিল্পী হিসাবে কিছুটা বেঁচে যাব। যেমন আপনার বিদ্যুৎ বিল না চালিয়েও বিল দিতে হয়, তারপর আপনার লোন সেক্টর, ওই লোনের এটা যদি সুদটা যদি আমাদের কমিয়ে আমাদেরকে কিছুটা দেখা হয়, তাহলে আমরা এই ক্ষুদ্র শিল্প চালিয়ে সরকারের খাদ্য সম্পূর্ণ 60% খাদ্য আমরা প্রোটেকশন দিতে পারবো। আর না হয় আমাদের এই লসের মাধ্যমে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এটি আমার ক্লাস করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত সিনিয়র সদস্য জেলা যুবলীগ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন প্রবাস টাইম। সময় স্বল্পতার কারণে আমাদের কাছে এখানেই শেষ করতে হবে। যাবার আগে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমাদের সাথে ছিলেন জনাব মোহাম্মদ সোহাগ হোসেন, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, ২৫০০ উপজেলা নারায়ণগঞ্জ। আমাদের সাথে ছিলেন নীলুফার ইয়াসমিন ইতি, কেন্দ্রীয় সদস্য যুব মহিলা লীগ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জনাব AKM ইয়াহিয়া, সম্মানিত প্রধান শিক্ষক, সুসং আদর্শ বিদ্যানিকেতন, দুর্গাপুর নেত্রকোনা। জনাব জাকিরুল আলম জাকির, প্রতিষ্ঠাতা সদস্য মহানগর ছাত্রলীগ ও আহ্বায়ক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট মহানগর শাখা, এবং জনাব মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, সিনিয়র সদস্য জেলা যুবলীগ ও সভাপতি কোকনগর ইউনিয়ন যুবলীগ নারায়ণগঞ্জ। সকলকেই অসংখ্য ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে আপনার এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। যাবার আগে সকলের কাছে বিনীত অনুরোধ এবং সকলের প্রতি আহ্বান জানাতে চাই, সম্মানিত প্রধান শিক্ষকের কথার সাথে একমত হয়ে যে যার অবস্থান থেকে সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। তাহলে আমাদের এই দুর্যোগ আমরা অবশ্যই একদিন ভালো মতোই পার হতে পারবো এবং আমাদের কাউকেই না খেয়ে থাকতে হবে না, কাউকে কর্মহীন থাকতে হবে না। পাশাপাশি সকলকেই স্বাস্থ্যবিধি এবং সচেতনতা মেনে চলতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জয়যাত্রা টেলিভিশনের সাথেই থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।